প্রিজনার্স অব জিওগ্রাফি চ্যাপ্টার 1 রাশিয়া রহস্যের ভেতরে থাকা এক ধাঁধা আর এই ধাঁধা বোঝার চাবিকাঠি হল রাশিয়ার জাতীয় স্বার্থ। রাশিয়া বিশাল, মানে বিশ্বের বৃহত্তম দেশ, প্রায় 6 মিলিয়ন বর্গমাইল, 11টা টাইম জোন। কিন্তু এই বিশালত্বই রাশিয়ার জন্য একটা অভিশাপের মতো। এর দুটো প্রধান কারণের মধ্যে প্রথমটা হল উত্তর ইউরোপীয় সমভূমি। এই সমভূমিটা ফ্রান্স থেকে শুরু হয়ে জার্মানি, পোল্যান্ড পেরিয়ে একেবারে রাশিয়ার উরাল পর্বতমালা পর্যন্ত চলে গেছে। আর এর মাঝে কোনো প্রাকৃতিক বাধা নেই, কোনো উঁচু পর্বত বা দুর্গম নদী কিছুই নেই। পোল্যান্ডের কাছে এই সমভূমিটা হয়তো 300 মাইল চওড়া, কিন্তু রাশিয়ার সীমান্তে আস্তে আস্তে এটা প্রায় 2000 মাইলেরও বেশি চওড়া হয়ে যায়। মস্কো পর্যন্ত পুরোটাই প্রায় খোলা মাঠের মতো। তার মানে পশ্চিম থেকে যে কোনো সেনাবাহিনী প্রায় কোনো বাধা ছাড়াই মস্কোর দিকে এগিয়ে আসতে পারে। আর ঠিক এই পথ দিয়েই তো বারংবার রাশি আক্রমণ হয়ে থাকে। বইয়ে বলা আছে, গত 500 বছরে পোল্যান্ড, সুইডেন, নেপোলিয়নের ফ্রান্স আর জার্মানি দুইবার সবাই এই পথেই রাশি আক্রমণ করেছে। হিসাব করলে দাঁড়ায় প্রতি 35 বছরে একবার করে রাশিয়া একটা বড় ধরনের আক্রমণের শিকার হয়েছে। এটা রাশিয়ার মানসিকতার মধ্যেই ঢুকে গেছে। ওরা সবসময় একটা আসন্ন আক্রমণের ভয়ে থাকে। কনস্ট্যান্ট প্যারানয়ার মতোই ভয়টা রাশিয়ার নেতাদের ডিএনএতে মিশে গেছে। তবে হ্যাঁ, এই বিশালত্বের একটা সুবিধাও আছে। এটাকে সামরিক পরিভাষায় বলে স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা, যেমনটা নেপোলিয়ন বা হিটলারের সময় হয়েছিল। দুজনেই মস্কোর কাছাকাছি পৌঁছানোর আগেই তাদের সাপ্লাই লাইনটা মারাত্মকভাবে দীর্ঘ হয়ে গিয়েছিল। আর রাশিয়ার কুখ্যাত শীত তো আছেই। এক কথায় আক্রমণকারীরা রাশিয়ার বিশাল ভূখণ্ডের কাছেই হেরে গিয়েছিল, শুধু সেনাবাহিনীর কাছে নয়। রাশিয়া যখন বাইরের দুনিয়ার সাথে সমুদ্রপথে যোগাযোগ করতে চায়, এটা একটা বড় চ্যালেঞ্জ। রাশিয়ায় রয়েছে উষ্ণ জলের বন্দরের অভাব। রাশিয়ার বেশিরভাগ বন্দরই উত্তরে আর্কটিক বৃত্তের কাছাকাছি, যা বছরের বড় একটা সময় বরফে জমে যায়। যেমন ধরুন মুরমানস্ক বন্দর, ওটা কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পুরোপুরি বরফমুক্ত থাকে না। আর প্রশান্ত মহাসাগরের দিকে ভ্লাদিভস্টক বন্দরটাও বছরে 4 মাস বরফে ঢাকা থাকে। শুধু তাই নয়, ওখান থেকে বেরোতে হলে জাপান সাগর পাড়ি দিতে হয়। এটা আবার জাপান আর তার মিত্রদের নিয়ন্ত্রণে। তার মানে ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, বিশ্বের অন্য কোথাও নিজেদের নৌশক্তি দেখানোর সুযোগই প্রায় নেই। ওদের হাতপাই যেন বাঁধা। এই কারণেই রাশিয়া এটাকে তার অ্যাকিলিস হিল বলে মনে করে। সেই অষ্টাদশ শতকে পিটার দ্য গ্রেট এই সমস্যাটা গভীরভাবে বুঝেছিলেন। তিনি সেন্ট পিটার্সবার্গ তৈরি করেন বাল্টিক সাগরের তীরে, তার পশ্চিমের জানালা হিসেবে। তিনি তার উত্তরসূরিদের নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে রাশিয়াকে যদি সত্যিকারের বিশ্বশক্তি হতে হয়, তাহলে তাদের দক্ষিণে কৃষ্ণ সাগর হয়ে ভূমধ্য সাগরে এবং ভারত মহাসাগরে পৌঁছানোর পথ বের করতেই হবে। উষ্ণ জলের বন্দর ছাড়া এটা সম্ভবই নয়। এই দুটো ভৌগোলিক দুর্বলতা, এই অরক্ষিত সমভূমি আর উষ্ণ জলের বন্দরের অভাব, এই দুটোর সমাধান খুঁজতেই রাশিয়ার মূল প্রতিরক্ষা কৌশলের জন্ম। আর সেটা হলো অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, নিজের ভূখণ্ড রক্ষার জন্য বাইরের দিকে ছড়িয়ে পড়া এবং একটা বাফার জোন তৈরি করা। এই গল্পের শুরু হয়েছিল সেই 9ম শতকে কিয়েভান রুস এর সময় থেকে। কিন্তু মঙ্গলদের আক্রমণে সেই রাষ্ট্রটি উত্তর পূর্বে মস্কোর চারপাশের বনভূমিতে সরে আসতে বাধ্য হয়। জায়গাটা ছিল পুরোপুরি অরক্ষিত। এরপর 16শ শতকে ক্ষমতায় আসেন আইভান দ্য টেরেবল। আইভান দ্য টেরেবলই প্রথম রাশিয়ার এই ভৌগোলিক সমস্যার একটা সামরিক সমাধান খুঁজে বের করেন। তিনি ছিলেন নির্মম কিন্তু অত্যন্ত দূরদর্শী। তিনি বুঝেছিলেন মস্কোকে রক্ষা করতে হলে তাকে বাইরের দিকে ছড়াতেই হবে। তিনি পূর্বে উরাল পর্বতমালা পর্যন্ত এবং দক্ষিণে কাস্পিয়ান সাগর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। এর ফলে দক্ষিণে ককেশাস পর্বতমালা একটা প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে। এরপর এলেন পিটার দ্য গ্রেট আর ক্যাথরিন দ্য গ্রেট। তারা সাম্রাজ্যকে পশ্চিম দিকে প্রসারিত করেন। ইউক্রেন, বল্টিক রাষ্ট্রগুলো লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া সব দখল করেন। এর ফলে মস্কোর চারপাশে কয়েকশো মাইলের একটা বিশাল নিরাপত্তা বলয় তৈরি হয়ে গেল। আর 20 শতাব্দীতে সোভিয়েত ইউনিয়ন ছিল এই বাফার জোন ধারণার চূড়ান্ত রূপ। এর সীমানা প্রশান্ত মহাসাগর থেকে একেবারে বার্লিন পর্যন্ত বিস্তৃত ছিল।
ওয়ার্সো প্যাক্টের মাধ্যমে পুরো পূর্ব ইউরোপ মস্কোর নিয়ন্ত্রণে চলে যায়। এটাই ছিল রাশিয়ার নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি। কয়েক শতাব্দীর চেষ্টার ফসল ছিল এই নিরাপত্তা বেষ্টনী। কিন্তু তারপরই এলো ১৯৯১ সাল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে বলেন শতাব্দীর সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বিপর্যয়। কারণটা কিন্তু ব্যক্তিগত নয়, পুরোপুরি ভূ-রাজনৈতিক। যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, মস্কোর দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভয়ের কারণটা ছিল রাতারাতি তাদের সব নিরাপত্তা বেষ্টনী হাওয়া হয়ে যাওয়া। যে বাফার জোন তৈরি করতে রাশিয়ার শত শত বছর লেগেছিল, মাত্র কয়েক বছরের মধ্যে যা যেন বাতাসে মিলিয়ে গেল। আর ভয়টা আরও বাড়ল যখন তাদের পুরনো মিত্ররা, মানে সাবেক ওয়ার্সো প্যাক্টের দেশগুলো, একে একে তাদের ঐতিহাসিক শত্রু ন্যাটোতে যোগ দিতে শুরু করল। প্রথমে ১৯৯৯-এ দেখুন পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র সবাই ন্যাটোতে। তারপর ২০০৪-এ বুলগেরিয়া, রোমানিয়া, আর সবচেয়ে বড় ধাক্কাটা এলো যখন বল্টিক রাষ্ট্রগুলো যোগ দিল, মানে এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। আর এর মানে হল ন্যাটোর সীমানা একেবারে রাশিয়ার দোরগোড়ায়। সেন্ট পিটার্সবার্গ থেকে তো এস্তোনিয়ার সীমান্ত ১০০ মাইলেরও মতো দূরে। রাশিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটা অস্তিত্বের সংকট। তাদের ঐতিহাসিক নিরাপত্তা ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়েছে। তাই তারা মরিয়া হয়ে উঠল তাদের এই বাফার জোন পুনরুদ্ধার করার জন্য, বা অন্তত ন্যাটোকে আরও পূর্বে এগোতে না দেওয়ার জন্য। আর এই প্রেক্ষাপটে আমাদের ২০১৪ সালের ইউক্রেন সংকটকে বুঝতে হবে। একটা প্রশ্ন, ইউক্রেন রাশিয়ার জন্য এত গুরুত্বপূর্ণ কেন? এটা কি শুধু ঐতিহাসিক কারণে, নাকি ভৌগোলিক গুরুত্বও আছে? উত্তর হচ্ছে দুটোই, কিন্তু ভৌগোলিক কারণটা অনেক বড়। ঐতিহাসিকভাবে কিয়েভান রুস থেকে রুশ সভ্যতার শুরু, এটা ঠিক। কিন্তু ইউক্রেন হল রাশিয়ার দক্ষিণ পশ্চিমে ওই উত্তর ইউরোপীয় সমভূমির শেষ বড় অংশ। তার মানে যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়, তাহলে রাশিয়ার দক্ষিণ দিকটা পুরোপুরি অরক্ষিত হয়ে পড়বে। আর দ্বিতীয় কারণটা হল ক্রিমিয়া। ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরটি কৃষ্ণ সাগরে রাশিয়ার একমাত্র বড় উষ্ণ জলের নৌঘাঁটি। ইউক্রেন হাতছাড়া হওয়া মানে এই বন্দরটাও হাতছাড়া হওয়ার ঝুঁকি। আর ২০১৪ সালে যখন ইউক্রেনের প্রো রাশিয়ান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হলেন আর একটা পশ্চিমাপন্থী সরকার ক্ষমতায় এলো, তখন মস্কো বুঝল যে তাদের সেই রেড লাইন পার করা হয়ে গেছে। পুতিনের সামনে তখন খুব বেশি বিকল্প ছিল না। তিনি দ্রুত ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে নেন। বইয়ের তথ্য অনুযায়ী ক্রিমিয়ার জনসংখ্যার একটা বড় অংশ জাতিগতভাবে রুশ, যা প্রায় ৬০%। এটা মস্কোর কাজকে অনেক সহজ করে দিয়েছিল। তারা জাতিগত রুশদের রক্ষা করার অজুহাত ব্যবহার করতে থাকে। নতুন ইউক্রেনীয় সরকার ক্ষমতায় এসেই রুশ ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষার মর্যাদা বাতিল করার মতো কিছু অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছিল। এটা ছিল একটা বড় কৌশলগত ভুল। এটা পুতিনকে তার প্রোপাগণ্ডার জন্য প্রচুর রসদ জুগিয়েছিল। তিনি দেখাতে পেরেছিলেন যে ইউক্রেনের রুশ ভাষাভাষীরা বিপদে আছে। এখানে তো শেষ নয়। পুতিন এরপর নোভোরোসিয়া বা নতুন রাশিয়া নামে একটা ধারণাকে সামনে আনেন। এটা আসলে জারের যুগে ব্যবহৃত একটা শব্দ, যা দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের রুশ অধ্যুষিত অঞ্চলগুলোকে বোঝাত। পুতিন এই ঐতিহাসিক ধারণাকে পুনর্জীবিত করেন। এর মাধ্যমে তিনি লুহান্স্ক ও দোনেৎস্কে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেওয়ার একটা ঐতিহাসিক ন্যায্যতা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। কিন্তু রাশিয়ার মূল উদ্দেশ্য পুরো ইউক্রেন দখল করা ছিল না, বরং উদ্দেশ্য ছিল দেশটিকে অস্থিতিশীল রাখা, বিভক্ত রাখা, যাতে এটি কখনোই ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের মতো পশ্চিমা জোটে যোগ দিতে না পারে, এবং রাশিয়ার জন্য একটা অকার্যকর বাফার জোন হিসেবে থেকে যায়। রাশিয়ার আধুনিক অস্ত্র শুধু এর সেনাবাহিনী বা পারমাণবিক বোমা নয়। বইটাতে বলা হয়েছে বর্তমানে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটা হল তার তেল এবং গ্যাস। নিঃসন্দেহে ইউরোপের ১/৪ বেশি গ্যাস ও তেল আসে রাশিয়া থেকে। আর রাশিয়া
এই শক্তিকে অত্যন্ত দক্ষতার সাথে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যারা রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে তারা কম দামে গ্যাস পায়, আর যারা রাশিয়ার নীতির বিরোধিতা করে তাদের জন্য গ্যাসের দাম বেড়ে যায় বা সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। যেমন ফিনল্যান্ড, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়ার মতো দেশগুলো প্রায় 100% রুশ গ্যাসের ওপর নির্ভরশীল। এমনকি জার্মানির মতো অর্থনৈতিক পরাশক্তিও তাদের গ্যাসের প্রায় 50% রাশিয়া থেকে আমদানি করে। এ কারণেই জার্মানিকে প্রায়ই রাশিয়ার সমালোচনা করার ক্ষেত্রে বেশ সতর্ক থাকতে দেখা যায়। এটা একটা অদৃশ্য শক্তির খেলা। এর জবাবে আমেরিকা বা ইউরোপ আবার কোনো পাল্টা কৌশল অবলম্বন করেছে। আমেরিকা ও ইউরোপ মিলে ইউরোপের উপকূলে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি টার্মিনাল তৈরি করছে। এর উদ্দেশ্য হল জাহাজে করে আমেরিকা বা মধ্যপ্রাচ্য থেকে গ্যাস আমদানি করে রাশিয়ার পাইপলাইনের ওপর নির্ভরতা কমানো। ভূগোল বনাম প্রযুক্তির এক অদ্ভুত অর্থনৈতিক লড়াই। গ্যাস ছাড়াও আরও একটি অস্ত্র হল জাতিগত রুশদের ব্যবহার করা। এটা রাশিয়ার অতি গুরুত্বপূর্ণ শক্তিশালী টুল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেক জাতিগত রুশ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতে রয়ে গেছে, যেমন বাল্টিক রাষ্ট্রগুলোতে। ল্যাটভিয়া ও এস্টোনিয়ায় জনসংখ্যার প্রায় 25% রুশ। মোলদোভার ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলেও উল্লেখযোগ্য সংখ্যক রুশভাষী মানুষ বাস করে। কিন্তু এই দেশগুলো এখন স্বাধীন, ন্যাটোর সদস্য। তাই রাশিয়া বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে তাদের উপর চাপ সৃষ্টি করে। যেমন তারা রুশ ভাষার মিডিয়ার মাধ্যমে প্রোপাগ্যান্ডা চালায়, স্থানীয় রুশদের মধ্যে অসন্তোষ উস্কে দেয়, প্রো রাশিয়ান রাজনৈতিক দলগুলোকে অর্থায়ন করে, অথবা মানবাধিকার লঙ্ঘনের ভুয়ো অভিযোগ তোলে। যখনই প্রয়োজন হয়, রাশিয়া এই জনগোষ্ঠীকে ব্যবহার করে এই দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে এবং তাদের অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এটা একটা দীর্ঘমেয়াদী চাপের কৌশল। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল। রাশিয়ার আচরণ বুঝতে হলে তার মানচিত্রকে বুঝতে হবে। আইভান দ্য টেরিবল থেকে শুরু করে ভ্লাদিমির পুতিন পর্যন্ত প্রত্যেক নেতা একই ভৌগোলিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন। মতদর্শ পরিবর্তন হয়েছে, রাজতন্ত্র, কমিউনিজম বা আজকের ক্রুনি ক্যাপিটালিজম। কিন্তু হিমায়িত বন্দর আর ওই সমতল উত্তর ইউরোপীয় সমভূমির বাস্তবতা এক চুলও বদলায়নি। বইটিতে এ বিষয়ে একটি চমৎকার ঘটনা উল্লেখ করা আছে। উরাল পর্বতমালায় এক রাশিয়ান ক্যামেরাম্যানকে একবার জিজ্ঞেস করা হয়েছিল তিনি ইউরোপীয় নাকি এশীয়। তার উত্তর ছিল, কোনোটিই নয়, আমি রাশিয়ান। এই একটি বাক্যই রাশিয়ার অনন্য ভৌগোলিক এবং মানসিক পরিচয়কে তুলে ধরে। তারা নিজেদের ইউরোপ বা এশিয়ার অংশ মনে করে না। তারা নিজেদের শুধু রাশিয়ান মনে করে, এক বিশাল, স্বতন্ত্র এবং প্রায়ই একাকী এক শক্তি। আজকের এই পুরো আলোচনা থেকে আমরা রাশিয়ার অতীত এবং বর্তমানকে ভূগোলিক আয়নায় দেখলাম। কিন্তু বইটা আমাদের ভবিষ্যতের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে গেছে। রাশিয়া যখন তার পশ্চিম সীমান্ত নিয়ে এতটা চিন্তিত এবং তার সমস্ত মনোযোগ ও সম্পদ সে সেদিকে ব্যয় করছে, তখন তার পূর্বাঞ্চল প্রায় জনশূন্য, বিশেষ করে সাইবেরিয়ায়। ফলাফল, নীরবে চীনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়ছে। রাশিয়ার জনসংখ্যা কমছে, আর চীনের বিশাল জনসংখ্যা ধীরে ধীরে উত্তরে সরে আসছে, ব্যবসা বাণিজ্য ও বসতি স্থাপন করছে। তাহলে প্রশ্নটা হলো, রাশিয়ার আসল দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ কি পশ্চিম থেকে আসছে নাকি পূর্ব দিক থেকে? এমন একটা চ্যালেঞ্জ যা রাশিয়াকে হয়তো শেষ পর্যন্ত ভূগোল রক্ষা করতে পারবে না।